আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র অধ্যায়ের প্রায়োগিক আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আজকের ক্লাস তোমাদের বেশ উপকারী আসবে। আজ আমরা সরাসরি একটা উদাহরণের মাধ্যমে আলোচনা শুরু করতে চাচ্ছি। তো প্রথমে আমরা একটা উদ্দীপক নিয়ে নিই, যা কুমিল্লা বোর্ড 2018-তে এসেছিল। কুমিল্লা বোর্ড 2018-তে যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা এক নজর দেখে নিই। এখানে আলোচনায় বলতেছে, জনাব শান্ত 2017 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসা আরম্ভ করেন। 31 ডিসেম্বর তারিখে তার হিসাব বইয়ের উদ্ধৃত ছিল নিম্নরূপ। কি কি ছিল আমরা দেখে নিই। প্রথমে আছে, এখানে বলতেছে নগদ তহবিল 10,000 টাকা, এটা সম্পদ। প্রাপ্য হিসাব 30,000 টাকা, এটাও সম্পদ। সাপ্লাইজ 5,000 টাকা, এটাও সম্পদ। তারপরে অগ্রিম বীমা 6,000 টাকা, এটাও সম্পদ। আসবাবপত্র 50,000 টাকা, এটাও সম্পদ। বেতন কারবারের জন্য একটা খরচ, পরিচালন খরচ 12,000 টাকা। মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় 50,000 টাকা। উত্তোলন, এটাও মালিকানা সত্ত্ব, হ্রাস পায় 5,000 টাকা। সেবা আয়, এটা কারবারের একটা প্রত্যক্ষ আয় 50,000 টাকা। অনুপার্জিত সেবা আয়, এটা কারবারের একটা দায় 18,000 টাকা। এ হলো মোটামুটি আমাদের রেওয়ামিল। যে রেওয়ামিল খানা প্রস্তুত হয়েছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে। 31 ডিসেম্বর তারিখে ব্যবসা আরম্ভ হয়েছিল 1 জানুয়ারিতে এবং 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল চলেছে, তার মানে বার্ষিক হিসাবকাল বছরান্তে সমাপ্ত হয়েছে। এখন অন্যান্য তথ্যাবলিতে কি কি আছে সেটাও আমরা এক নজরে দেখে নিই। অন্যান্য তথ্যাবলীর প্রথমে আছে, 1 নম্বরে বলতেছে যে অগ্রিম বীমা 4,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অনুপার্জিত 2 নম্বরে বলতেছে অনুপার্জিত সেবা আয়ের 8,000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে। সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি 5,000 টাকা। এই তিনটা তথ্যাবলী বা সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে করণীয়তে বলা হয়েছে আমাদেরকে কি করতে হবে। তো করণীয়ের মধ্যে প্রথমেই বলা হয়েছে কতে 1 ও 2 নং সমন্বয়ের জাবেদা দাখিলা দাও। এখানে তিনটা আছে, আমরা তিনটারই সমন্বয় দাখিলা দেখাবো। এবং খতে বলতেছে জনাব শান্ত এর 31 ডিসেম্বর 2017 তারিখে 10 গড় বিশিষ্ট কার্যপত্র তৈরি করো, যা আজকের আলোচনার মূল বিষয়। কার্যপত্র আমরা একটা সরাসরি তৈরি করব। কার্যপত্র তৈরি করার শুরুতে আমরা সমন্বয় দাখিলাগুলোর জাবেদা দাখিলাও দেখব। এবং সর্বশেষে বলতেছে জনাব শান্ত এর হিসাব বইতে সমাপনী দাখিলা প্রস্তুত করো। তাহলে আজকে আমরা সমাপনী দাখিলাও শিখব। সমাপনী দাখিলা কি সেটা আমরা জানবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরুতে প্রথম তিনটা তথ্যের সমন্বয় করে নেই। প্রথমে বলা আছে অগ্রিম বীমা 4,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন অগ্রিম বীমা আছে, রেওয়ামিলে অগ্রিম বীমা আছে, দেখা যাচ্ছে আমাদের অগ্রিম বীমা 6,000 টাকা, তার মধ্যে 4,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা কারবারের জন্য খরচ, আর যার মেয়াদ এখনো অনুত্তীর্ণ অবস্থায় আছে তা অগ্রিম সম্পদ। তার মানে আমাদের অগ্রিম বীমা সম্পদ হ্রাস পেয়েছে যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
4000 টাকা। তাহলে সম্পদ হ্রাস পাইলে খরচ বৃদ্ধি পায়। তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। খরচ বৃদ্ধি পেয়েছে 4000, তাহলে বীমা খরচ হিসাব ডেবিট 4000 টাকা এবং অগ্রিম বীমা ক্রেডিট 4000 টাকা। তাহলে আমরা দেখতেছি এখানে সমন্বয় জাবেদার কি দাঁড়ালো, সমন্বয় জাবেদার মধ্যে দাঁড়ালো বীমা খরচ হিসাব ডেবিট 4000 টাকা, অগ্রিম বীমা ক্রেডিট 4000 টাকা। এ হলো আমাদের প্রথম সমন্বয়। দ্বিতীয় সমন্বয়ে যেটা বলা হয়েছে তা হলো অনুপার্জিত সেবায়ের 8000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনুপার্জিত সেবা আয়, এখানে একটা অনুপার্জিত সেবা আয় আছে, অনুপার্জিত সেবা আয় আছে 18,000 টাকা। এই 18,000 টাকার মধ্যে 8,000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে। যতটুকু অনুপার্জিত রয়েছে তা এখনো দায়, কিন্তু যা উপার্জিত হয়ে গেছে তা আয়। তাহলে 18,000 টাকার মধ্যে 8,000 টাকা, 18,000 টাকার মধ্যে 8,000 টাকা অনুপার্জিত আছে, তাহলে 10,000 টাকা উপার্জিত হয়েছে। অর্থাৎ 18,000 টাকা থেকে, এই 18,000 টাকা থেকে যা অনুপার্জিত আছে সেগুলো বাদ দিলে তাহলে উপার্জিত হয়েছে 10,000 টাকা। এই 10,000 টাকার জন্য আমাদের একটা সমন্বয় দাখিলা দিতে হবে। যতটুকু উপার্জিত হয়েছে 10,000 টাকা, তাহলে দায় হ্রাস পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে। দায় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে অনুপার্জিত সেবা আয় হবে ডেবিট আর সেবা আয় হিসাব হবে ক্রেডিট। তার মানে দাঁড়ালো কি, এখানে আমাদের সমন্বয়টা দাঁড়ালো অনুপার্জিত সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট 10,000 টাকা, সেবা আয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এবার 3 নম্বর সমন্বয়ে বলা হয়েছে সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি। তার মানে সেবা প্রদত্ত হয়েছে অর্থাৎ আয় উপার্জিত হয়েছে, কিন্তু পাওয়া যায়নি মানে প্রাপ্য হয়েছে। তাহলে যা প্রাপ্য হয়েছে তা সম্পদ, আর সেবা প্রদান করার মাত্রই আয় উপার্জিত হয়েছে। তাহলে এখানে সম্পদও বৃদ্ধি পেয়েছে, আয়ও বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ প্রাপ্য আয় হিসাব হবে ডেবিট, প্রাপ্য আয় হিসাব ডেবিট 5,000 টাকা এবং সেবা আয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। এই হলো আমাদের সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলার জন্য আমাদের সাধারণ জাবেদার মতনই ঘর আঁকবো। ঘর এঁকে আমরা যে তারিখ অর্থাৎ 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে ওই দিনে 3টা সমন্বয় আমরা সাধন করেছি। প্রথম সমন্বয় ছিল অগ্রিম বীমা সংক্রান্ত সমন্বয়, অর্থাৎ অগ্রিম বীমা হ্রাস পেয়েছে, বীমা খরচ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় সমন্বয়টা ছিল সেবা আয় সংক্রান্ত, অর্থাৎ অনুপার্জিত সেবা আয় দায় হ্রাস পেয়েছে এবং সেবা আয় বৃদ্ধি পেয়েছে। দায় হ্রাস পেলে ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তৃতীয় সমন্বয় ছিল আয় সংক্রান্ত, অর্থাৎ আয় উপার্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে 5,000, আয় উপার্জিত হয়েছে 5,000। এই হলো মোটামুটি আমাদের সমন্বয় দাখিলা। এইবার আমাদের যা করণীয় সেটা করতে বলা হয়েছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করো। তাহলে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করতে গেলে আমাদেরকে এরকম ভাবে 10 ঘর বিশিষ্ট ঘর আঁকতে হবে। তাহলে আমরা জানি 10 ঘর বিশিষ্ট বলতে 5টা মূল কলাম, গত ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছি। 5টা মূল কলাম, তার অধীনে 2টা করে সাব কলাম, তাহলে 5 দুগুণে 10টা, অর্থাৎ টাকার কলাম 10টা। আর একটা হিসাব শিরোনামের ঘর থাকবে। প্রথম থাকবে, আমরা বলছি ঘর আঁকতে হবে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো। তাহলে ডান দিক থেকে বাম দিকে আসবো,
তাহলে এখানে প্রথমে উদ্ধৃত পত্র, আয় বিবরণী, সমন্বিত রেয়ামিল, সমন্বয় এবং রেয়ামিল, এই হলো মেইন 5টা কলাম, মূল 5টা কলাম। এবার প্রত্যেক কলামের অধীনে দুটো করে সাব কলাম, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। রেয়ামিলের অধীনে ডেবিট ক্রেডিট, সমন্বয়ের অধীনে ডেবিট ক্রেডিট, সমন্বিত রেয়ামিলের অধীনে ডেবিট ক্রেডিট, আয় বিবরণীর অধীনে ডেবিট ক্রেডিট এবং উদ্ধৃত পত্রের অধীনেও ডেবিট ক্রেডিট। আর হিসাব শিরোনাম, সবার উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, জনাব শান্ত, তারপরে কার্যপত্র, এবং এটা আমরা করতেছি 31 ডিসেম্বর 2017 তারিখে সমাপ্ত হিসাবকালের জন্য। তাহলে এইভাবে আমরা গড় এঁকে ফেলবো। প্রথমে আমাদের গড় আঁকতে হবে, গড় আঁকার কায়দাটা আমরা দেখলাম। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথম যে কলাম অর্থাৎ রেয়ামিল, এই কলামটা আমরা প্রথমে পূরণ করব প্রশ্ন থেকে। তাহলে প্রশ্ন থেকে সরাসরি রেয়ামিলের কলামটা পূরণ করে ফেলবো। তাহলে এবার দেখা যাক, তাহলে আমরা কি করব, এই যে রেয়ামিল কলামে প্রশ্নে যা আছে হুবহু তুলে ফেলবো। অর্থাৎ প্রশ্নের মধ্যে আছে প্রথমে নগদ তহবিল 10,000 টাকা, ডেবিটে প্রাপ্য হিসাব ডেবিট 30,000 টাকা, সাপ্লাইজ 5,000 টাকা, অগ্রিম বীমা 6,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, বেতন 12,000 টাকা, এগুলা ডেবিট। মূলধন ক্রেডিটে 50,000 টাকা, উত্তোলন ডেবিটে 5,000 টাকা, সেবা আয় ক্রেডিটে 50,000, অনুপার্জিত সেবা আয় দায় ক্রেডিটে 18,000 টাকা এবং যোগফল 1,18,000, 1,18,000 মিলে গেল। তার মানে প্রথম যে কলামটা মেইন কলাম রেয়ামিল, তা প্রশ্ন থেকে তোলা যায়। এইবার হলো সমন্বয়। আমরা জানি সমন্বয় জাবেদায় 3টা সমন্বয় আছে, এই 3টা সমন্বয় এখানে আমাদের তুলে ফেলতে হবে। তার মধ্যে একটা উপাদান এখানে নেই, সেটা হলো বীমা খরচ। তাহলে মোটের নিচে নতুন একটা কলাম খুলবো, বীমা খরচ। তাহলে এখন আমরা দেখতেছি এখানের মধ্যে আমাদের এই যে প্রথম রেয়ামিলে যা আছে তা তো আছেই। এবার নতুন করে আমরা যে 3টা সমন্বয় সাধিত হয়েছিল আমাদের মনে আছে, সেগুলো কি? প্রথমটা ছিল আমাদের বীমা খরচ, অগ্রিম বীমা সমন্বয় সংক্রান্ত, অর্থাৎ বীমা খরচ হিসাব ডেবিট, এই যে ডেবিট, এই যে কতে আমরা লিখলাম বীমা খরচ হিসাব ডেবিট। এই যেখানে একটা বীমা খরচ নামে একটা কলাম খুললাম, এই একটা লাইন, এই লাইনের অধীনে আমরা সমন্বয় কলামে লিখলাম ক দিয়ে, তার মানে এটা প্রথম সমন্বয়, ক দিয়ে লিখলাম 4,000 টাকা, বীমা খরচ হিসাব ডেবিট এবং অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এটার জন্য আমাদের কলাম অলরেডি, লাইন অলরেডি আছে, সে লাইন বরাবর আমরা লিখে ফেললাম 4,000 টাকা। হতে ছিল অনুপার্জিত সেবা আয়ের 10,000 টাকা উপার্জিত হয়েছে, 8,000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে, তার দায় হ্রাস। তাহলে অনুপার্জিত সেবা আয় অলরেডি যারা মিলে আমাদের কলাম আছে, লাইন আছে, এটার জন্য একটা রো অলরেডি আছে, সেই রো বরাবর সমন্বয় ডেবিটে খ দিয়ে লিখবো অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট এবং সেবা আয়ের কলামে সেবা আয় ক্রেডিট। এর জন্য নতুন করে আর ঘর খুলতে হয়নি, এই যে এইখানে। আর 3 নম্বরে বলা হয়েছে আয় উপার্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, তাহলে প্রাপ্য হিসাব। তাহলে আমরা বলেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট, এই যে প্রাপ্য হিসাবের রো বরাবর আমরা এটা লিখে ফেলবো সমন্বয়ের কলামের প্রাপ্য হিসাব রো বরাবর, এবং সেবা আয় হিসাব ক্রেডিট। তার মানে এখানে একটি গড়ে দুটা সমন্বয় আছে, তাহলে সেবা আয়ের দুটো সমন্বয়, একটা অনুপার্জিত আয় সংক্রান্ত, একটা প্রাপ্য আয় সংক্রান্ত। তাহলে আমরা প্রাপ্য আয় হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট, এই হলো আমাদের সমন্বয়। তাহলে এইবার এই সমন্বয়ের পরে আমাদেরকে করতে হবে, তার মানে সমন্বয় কলাম কমপ্লিট করলাম। তো সমন্বয় কলামের যোগফল আমরা টেনে ফেলবো, আবার মোট নামে একটা কলাম লিখবো, এই যে মোট, এই মোট বরাবর এই সমন্বয় 5,000 যোগ 10,000 যোগ 4,000 সমান সমান 19,000 টাকা। তার মানে ডেবিটেও যোগফল 19,000, ক্রেডিটের যোগফল 19,000। তাহলে আমাদের সমন্বয় কলামটাও শেষ। এইবার আমরা 3 নম্বর কলাম সমন্বিত রেয়ামিলে যাব। সমন্বিত রেয়ামিল অর্থাৎ রেয়ামিল এবং সমন্বয় এই দুটোকে একত্রিত করে হবে
তার মানে রেয়ামিলের এবং সমন্বয় সমান সমান হবে সমন্বিত আমিল। এবং সমন্বিত আমিল করার কায়দাটা হলো আমরা আগেও বলেছি, ডেবিট আইটেম যোগ ডেবিট আইটেম সমান ডেবিট বৃদ্ধি পাবে। ডেবিট আইটেম মাইনাস ক্রেডিট, তাহলে ডেবিটে ক্রেডিটে ক্রেডিট আইটেম ডেবিট আইটেম হ্রাস পাবে। আবার ক্রেডিটে ক্রেডিট আইটেম যোগ হয়ে ক্রেডিট আইটেম বৃদ্ধি পাবে এবং ক্রেডিট আইটেম এবং ডেবিট আইটেম হ্রাস পেয়ে ক্রেডিট আইটেম হ্রাস পাবে। অর্থাৎ ডেবিটে ডেবিটে বৃদ্ধি পায়, ডেবিটে ক্রেডিটে হ্রাস পায়, ক্রেডিটে ক্রেডিটে বৃদ্ধি পায়, ক্রেডিটে ডেবিটে হ্রাস পায়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু ক্রেডিট কলামে বসবে কিন্তু মান হ্রাস পাবে। তাহলে আমরা সেই হিসাবে চলো দেখা যাক আমাদের সমন্বিত রেয়ামিলটা আমরা এইবার পূরণ করে ফেলবো। সমন্বিত রেয়ামিল তাহলে কিভাবে করলাম আমরা এক নজরে দেখে নিই। এখানের মধ্যে প্রথমেই আছে আমাদের রেয়ামিলের নগদ তহবিল। নগদ তহবিল 10,000 টাকা, কোনো সমন্বয় নেই, তাহলে সরাসরি 10,000 বসে গেল। প্রাপ্য হিসাব ডেবিটে 30,000, সমন্বয় ডেবিটে 5,000, তাহলে ডেবিটে ডেবিটে যোগ হয়ে হবে 35,000। সাপ্লাইজ 5,000 টাকা, কোনো সমন্বয় নেই, তাহলে 5,000 বসে যাবে। অগ্রিম বীমা ডেবিটে 6,000, ক্রেডিটে 4,000, তাহলে ডেবিটে ক্রেডিটে হ্রাস পেয়ে হবে 2,000 টাকা ডেবিটে। আসবাবপত্র 50,000, কোনো সমন্বয় নেই, তাহলে 50,000 বসে যাবে। বেতন 12,000 টাকা, কোনো সমন্বয় নেই, তাহলে 12,000 বসে যাবে। মূলধন ক্রেডিটে 50,000, কোনো সমন্বয় নেই, তাহলে 50,000 টাকা ক্রেডিটে বসে যাবে। উত্তোলন ডেবিটে 5,000, কোনো সমন্বয় নেই, তাহলে 5,000 টাকা ডেবিটে বসে যাবে। সেবা আয় ক্রেডিটে 50,000 এবং সমন্বয় ক্রেডিট হয়েছে 10,000, 5,000, মোট 15,000, তাহলে ক্রেডিটে ক্রেডিটে বৃদ্ধি পাবে। তাহলে 50,000 যোগ 15,000 সমান 65,000 ক্রেডিটে। অনুপার্জিত সেবা আয় ক্রেডিটে ডেবিটে হ্রাস পাবে, অর্থাৎ ক্রেডিট আইটেমে ডেবিট আইটেম মিলে ক্রেডিট আইটেম হ্রাস পাবে। তাহলে 18,000 মাইনাস 10,000, তাহলে অনুপার্জিত সেবায় এখন অনুপার্জিত আছে 8,000, যা সমন্বয় বলা আছে। এইবার আমাদের বীমা খরচ, যেটা সমন্বয় আছে কিন্তু রেয়ামিলে ছিল না, নতুন আইটেম, এই আইটেম ডেবিটেরটা ডেবিটে বসে যাবে 4,000। এইবার আমরা আবার এই যে মোট করব, মোট যোগফল ওই লাইন বরাবরই, সমন্বয়ের লাইন বরাবর সমন্বয়ের যোগফল ছিল আমরা দেখেছি আগে 19,000, আর এখানে 10,000 যোগ 35,000 যোগ 5,000 যোগ 2,000 যোগ 50,000 যোগ 12,000 যোগ 5,000 যোগ 4,000 সমান 1,23,000। ক্রেডিটে 50,000 যোগ 65,000 যোগ 8,000 সমান 1,23,000 মিলে গেছে। তাহলে সমন্বিত রেয়ামিল মিলে যাবে। এইবার আর দুটো কলাম, আমরা এই দুটো কলামের কাজ একসাথে করব। অর্থাৎ সমন্বিত রেয়ামিলের মধ্যে আমরা জানি সমন্বিত রেয়ামিলে সর্বমোট 4 ধরনের আইটেম আছে। কি কি আইটেম আছে? একটা হলো আয়, খরচ, সম্পদ, দায় যোগ মূলধন, অর্থাৎ মালিকানা সত্ত্ব, এই আর মাইনাস উত্তোলন, অর্থাৎ উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মূলধন বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতেছি যে সমন্বিত রেয়ামিলের আইটেমের মধ্যে আয় ক্রেডিটে আছে, আয় ক্রেডিট, খরচ ডেবিট, সম্পদ ডেবিট, দায় মূলধন এগুলো ক্রেডিট, উত্তোলনটা ডেবিট। তাহলে আয় এবং খরচ আয় বিবরণীতে যাবে, সম্পদ দায় মূলধন উত্তোলন এগুলো দ্রুতপত্রে যাবে। অর্থাৎ সমন্বিত রেয়ামিলের আইটেম কোনোটা আয় বিবরণীতে, কোনোটা উদ্ধৃতপত্রে। তাহলে কোনগুলো আয় বিবরণীতে যাবে? আয় আর খরচ, অর্থাৎ আয় খরচ ব্যতীত যাবতীয় অন্য সকল আইটেম উদ্ধৃতপত্রে যাবে। এটা সহজ। তাহলে আমরা আয় এবং খরচ শুরু থেকে আমরা রেয়ামিল পড়ার সময় একবার বলেছি যে কোন কোন আইটেম আয় এবং কোন কোন আইটেম খরচ, কোন কোন আইটেম দায়, কোন আইটেম সম্পদ। তাহলে আমরা এখন
শুধু স্থানান্তর করব সমন্বিত রেয়ামিলের আইটেমগুলো আয় খরচগুলো আয় বিবরণীতে এবং অন্য সকল আইটেম উদ্যত্ত পত্রে যাবে। তাহলে আমরা ট্রান্সফার করি আয়। তাহলে প্রথমে দেখতেছি আমাদের কি কি আছে। আমাদের প্রথমে আছে নগদ তহবিল। নগদ তহবিল সম্পদ, তাহলে এটা উদ্যত্ত পত্রে। প্রাপ্য হিসাব সম্পদ উদ্যত্ত পত্রে। সাপ্লাই সম্পদ উদ্যত্ত পত্রে। আসবাবপত্র সম্পদ উদ্যত্ত পত্রে। ডেবিটেরটা ডেবিটে, ক্রেডিটেরটা ক্রেডিটে যাবে। এরপরে আসবাবপত্র সম্পদ, এটা উদ্যত্ত পত্রে। বেতন খরচ, তাহলে আয় বিবরণী ডেবিটে, এই একটা খরচ পেলাম। মূলধন মালিকানা সত্ত্ব, তাহলে উদ্যত্ত পত্রে ক্রেডিটে। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে উদ্যত্ত পত্রে ডেবিটে। সেবা আয়, এইটা একটা আয়। আয় তাহলে আয় বিবরণীর ক্রেডিটে, আয় বিবরণীর ক্রেডিটে। অনুপার্জিত সেবা আয়, এটা একটা দায়, তাহলে উদ্যত্ত পত্র। আর হলো বীমা খরচ। বীমা খরচ একটা খরচ, তাহলে আয় বিবরণীর ডেবিটে। তাহলে আমরা এইভাবে স্থানান্তর করে ফেললাম, অর্থাৎ যে আইটেম আয় সেটা আয় বিবরণীতে, যে আইটেম খরচ সেটা আয় বিবরণীতে, আর অন্য সকল আইটেম উদ্যত পত্রে এইভাবে স্থানান্তর করে দেব। এই পর্যন্ত আমাদের এইবার হলো আমাদের সর্বশেষ ধাপের কাজ, অর্থাৎ আয় বিবরণীতে খরচ এবং আয়ের পার্থক্য, মুনাফা বা ক্ষতি নির্ণয় পূর্বক উদ্ধৃত পত্র মিলিয়ে ফেলবো। তাহলে এবার আসা যাক আমরা তাহলে আমাদের আয় বিবরণী এবং উদ্ধৃত পত্র মিলিয়ে ফেলি। আয় বিবরণী এবং উদ্ধৃত পত্র মিলাতে গিয়ে আমরা দেখতেছি যে আমাদের খরচের যোগফল, খরচের আইটেম মাত্র দুটা, 12,000 আর 4,000, যোগফল তাহলে 16,000। আর আয়ের আইটেম একটা, 65,000। তাহলে আয় এবং খরচের মধ্যে তুলনা করলে দেখা যায় দুটা সমান না, অর্থাৎ আয় এবং খরচ সমান নয়, অর্থাৎ আয় বেশি খরচ কম। তাহলে আয় চেয়ে খরচ কম হলে কারবারে মুনাফা সংগঠিত হয়। তাহলে এই মুনাফার পরিমাণ দুটার পার্থক্য 49,000। তাই এখন আমরা দুটার উভয় দিকের যোগফল মিলাইতে পারবো। এই যে আবার আমরা মোট লিখে এইবার এই যে পার্থক্যটা ঘাটতিটা আমরা ডেবিট দিকে বসিয়ে দিলাম, 16 আর 49 65,000, আর এদিকে সরাসরি 65,000, তাহলে মিলবে। আর এখানে মিলেনি বিধায় আমরা ডাবল আন্ডারলাইন দেইনি, কিন্তু এগুলো দেখো সব মিলে গেছে, ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করা হয়েছে। সব মিলে গেছে, ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করা হয়েছে। অর্থাৎ যতক্ষণ উভয় পক্ষ না মিলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ডাবল আন্ডারলাইন দেব। এখন মিলিয়েছি, এখন ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দিয়েছি। এখন মুনাফার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে উদ্ধৃত পত্রে ক্রেডিটে বসবে। তাহলে এদিকে যোগফল মেলানোর জন্য আমরা ডেবিটে বসাইছি, এবং মুনাফা যেহেতু কারবারে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, তাহলে এটা উদ্ধৃত পত্রে ক্রেডিটে। তাহলে ডেবিট এবং ক্রেডিটে মিলে গেল। এবার এদিকের যোগফল, মোট সম্পদের যোগফল ছিল 1,07,000 এবং মোট দায়ের যোগফল ছিল 58,000। এখন যখন আমরা এই 49,000 বসাইলাম, তখন ক্রেডিটের যোগফল 1,07,000 হয়ে গেল, ডেবিটের যোগফল তো 1,07,000, সব মিলে গেছে, অর্থাৎ কার্যপত্র মিলে যাবে। এতে আমরা একজন হিসাব রক্ষক হিসাবে এখানে এখন আমরা একটা পরিষ্কার দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা রেয়ামিলের দফা থেকে শুরু করে উদ্ধৃত পত্র পর্যন্ত যা যা করণীয় সব একটা শীটে আমরা দেখতে পাচ্ছি, যাতে আমাদের আয় বিবরণী পরিবেশনে আমাদের বুঝতে পারবো আমাদের খরচের দফা কয়টা, আয়ের দফা কয়টা, সম্পদের দফা কয়টা, দায়ের দফা কয়টা, এগুলো আমরা এক নজর দেখতে পাচ্ছি। এখন আমরা এই কার্যপত্র দেখে আমরা অনেক কিছু করতে পারবো। একজন অ্যাকাউন্টেন্টের জন্য কার্যপত্র মারাত্মক উপকারী একটা হাতিয়ার। কিভাবে সেটা আমরা বলি। এই যে আমরা এখানে বললাম সমন্বিত রেয়ামিলের মধ্যে 4 ধরনের উপাদান রয়েছে, তার মধ্যে দুটো হলো আয় এবং খরচ। এই আয় এবং খরচ একটা নির্দিষ্ট হিসাবকালের শুরুতে খোলা হয় এবং হিসাবকালের শেষে বন্ধ করে দিতে হয়, অর্থাৎ এই দুটো হিসাবকে আমরা বলি টেম্পোরারি বা ক্ষণস্থায়ী হিসাব।
এগুলো ক্ষণস্থায়ী হিসাব, অর্থাৎ নির্দিষ্ট হিসাবকালের, এগুলো পিরিয়ডিক, এগুলো একটা নির্দিষ্ট হিসাবকালের শুরুতে খোলা হয় এবং হিসাবকাল শেষে ক্লোজ করা হয়। এই ক্লোজ করার জন্য আমাদেরকে আরেকটা দাখিলা দিতে হয়, তার নাম সমাপনী দাখিলা। অর্থাৎ সমাপনী দাখিলার মাধ্যমে আমরা এগুলোকে ক্লোজ করে ফেলি, আর যেগুলোর জের কখনো ক্লোজ হবে না সেগুলো উদ্যত্ত পত্রে থাকবে। কিন্তু এখানে একটা কথা থেকে যায় যে মালিকানা সত্ত্ব প্রতিনিধিত্বকারী দুটা হিসাব আছে, একটা মূলধন একটা উত্তোলন, এই দুটো কিন্তু একই মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের প্রতিনিধিত্বকারী হিসাব দুটো, মূলধন এবং উত্তোলন। উত্তোলন সাময়িক উদ্দেশ্যে করা হয়, কিন্তু মূলধন ব্যবসায়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে দেখা যায় উত্তোলনও একটা ক্ষণস্থায়ী হিসাব। তাহলে আমরা ক্ষণস্থায়ী হিসাব আরো একটা পেলাম, সেটা হলো উত্তোলন। তাহলে একটা কারবারে তিনটা উপাদান আছে যা ক্ষণস্থায়ী নির্দিষ্ট হিসাবকালেই খোলা হয়। অর্থাৎ এই বছরের উত্তোলন আগামী বছর যাবে না, এই বছরের আয় আগামী বছরের আগামী হিসাবকালে দেখাবো না, এই বছর এই হিসাবকালের খরচ আগামী হিসাবকালে যাবে না। কিন্তু নগদ প্রাপ্য হিসাব, এই যে সম্পদগুলো, এইগুলো এই কালের সাথে পরের কালের জের চলমান থাকবে। তাহলে সম্পদ এবং দায়, সম্পদ এবং দায় এগুলো হলো ক্ষণস্থায়ী নহে, এগুলো চলমান হিসাব, চলমান হিসাব যার জের টেনে নিতে হয়, চলমান হিসাব। তাহলে স্থায়িত্বের ভিত্তিতে হিসাব দুই প্রকার, একটা হলো ক্ষণস্থায়ী হিসাব, অর্থাৎ নির্দিষ্ট হিসাব কালের জন্য খোলা হয় এবং হিসাব কাল শেষে বন্ধ করে ফেলতে হয়। আর চলমান হিসাব যা খোলা যায় কিন্তু ক্লোজ করা যাবে না, প্রতি হিসাব কালে যে টেনে নিয়ে যেতে হয়, তাই এগুলো আমরা বলি উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট, ব্যালেন্স চলবে। তাহলে যে তিনটা ক্ষণস্থায়ী আছে সেইগুলোকে ক্লোজ করার জন্য আমরা যে দাখিলা দেই তাকেই বলা হয় সমাপনী দাখিলা, যা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে সমাপনী দাখিলা দেখাও। এখন উদ্বুদ্ধ এই কার্যপত্র তৈরি করার কারণে আমাদের সমাপনী দাখিলা দেওয়াটা অত্যন্ত সহজ। অর্থাৎ খরচের দফাগুলো ক্লোজ করতে হবে। খরচের দফা আছে এখানে যেমন দুটো, একটা হলো বেতন খরচ, আরেকটা হলো বীমা খরচ। যার জের দেখা যাচ্ছে ডেবিট, ডেবিট ক্লোজ করতে হলে এই জের গুলোকে ক্রেডিট করতে হবে। তাহলে ডেবিট করার জন্য, ক্লোজ করার জন্য আমাদের একটা নতুন হাতিয়ারের নাম আয় বিবরণী, এবং আয় বিবরণী মোট খরচের সমষ্টি 16,000 এবং আয়ের দফা একটা সেবা আয়, যা ক্রেডিট। ক্লোজ করতে হলে এটাকে করতে হবে ডেবিট, তাহলে ক্রেডিট করবো কাকে? আয় বিবরণী। তাহলে আয় বিবরণীর সাহায্যে খরচ এবং আয় উভয়টাকে ক্লোজ করতে হবে। তাহলে ক্লোজ করার জন্য আমাদেরকে আয় ক্রেডিট, ক্লোজ করতে হলে তা করতে হবে রিভার্স করে করতে হবে ডেবিট, খরচ ডেবিট, ক্লোজ করতে হলে রিভার্স করে করতে হবে ক্রেডিট। তাহলে ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়ে আমাদের ওটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু ক্লোজ করতে গেলে তো আমাকে আরেকটা নতুন ক্ষণস্থায়ী হিসাব আবার আমরা একটা করলাম আয় বিবরণী, এবং আয় বিবরণীর পার্থক্য 49,000 টাকা, যা নিট মুনাফা, যেটা মূলধনে স্থানান্তরিত হবে মালিকানা সত্ত্বে। তাহলে পৃথিবীতে যত ধরনের সমাপনী দাখিলা আছে তা মূলত তিন প্রকার। যদি উত্তোলন থাকে তাহলে উত্তোলনটাও মালিকানা সত্ত্বের, উত্তোলনটা ক্ষণস্থায়ী। মালিকানা সত্ত্বের দুটো হিসাবের মধ্যে উত্তোলন ক্ষণস্থায়ী আর মূলধন চলমান। তাহলে মূলধন চলমান, উত্তোলন ক্ষণস্থায়ী, অর্থাৎ নির্দিষ্ট হিসাব কালে এটাকে ক্লোজ করতে হবে। তাহলে উত্তোলন থাকলে সমাপনী দাখিলা হবে মোট 4টা। তাহলে আমরা এগুলোকে এক নজর দেখে নিই সমাপনী দাখিলাগুলো। তাহলে সমাপনী দাখিলার প্রথমেই আছে আয় ক্লোজ করার জন্য, অর্থাৎ আয় বিবরণীর ক্রেডিটের যোগফল আছে 65,000 টাকা এবং আয়ের উপাদান মাত্র একটা, সেবা আয়। তাহলে আয় ক্রেডিট, ক্লোজ করতে হলে সেটাকে করতে হবে ডেবিট। তাহলে আমরা সেবা আয় হিসাব ডেবিট 65,000, আয় বিবরণী হিসাব ক্রেডিট 65,000 টাকা, আয় বিবরণী হিসাব ক্রেডিট 65,000। এইবার খরচ উপাদান আছে, আমরা দেখলাম কার্যবিবরণীতে দুটো খরচের উপাদান,
একটা বেতন খরচ আর একটা বীমা খরচ, যা ছিল ডেবিট, ক্লোজ করতে হলে এগুলোকে করতে হবে ক্রেডিট। তা ডেবিট করব কাকে? আয় বিবরণী। তাহলে আয় বিবরণী ডেবিট 16,000, বেতন খরচ ক্রেডিট 12,000, বীমা খরচ ক্রেডিট 4,000। এখন আয় বিবরণী নিজেও একটা ক্ষণস্থায়ী হিসাব। এইটাকে ক্লোজ করার জন্য আমাদেরকে আরেকটা জাবেদা দিতে হবে, অর্থাৎ আয় বিবরণী ক্রেডিট হয়েছে 65,000, ডেবিট হয়েছে 16,000, তাহলে ক্রেডিটের আধিক্য 49। তাহলে যতটুকু ক্রেডিটের আধিক্য সেটাই ক্লোজ করে ডেবিট করতে হবে, আয় বিবরণী হিসাব ডেবিট। এবং আয় ক্লোজ করতে হলে মূলধন হিসাবে একটা নেবে। অর্থাৎ এটা একটা গল্প, যা আচ্ছা এখন আমাদের সময় নিয়ে আমরা এই গল্পটা কোনো একদিন আলোচনা করব, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। মূলধন হিসাব ক্রেডিট উৎপন্ন, অর্থাৎ আয় বিবরণী ক্লোজ হবে। আমরা গল্পটা না শুনে সরাসরি বলে দিই, মূলধনের মাধ্যমে আয় বিবরণী ক্লোজ হবে, মূলধনের মাধ্যমে আয় বিবরণী ক্লোজ হবে এবং মূলধনের মাধ্যমে উত্তোলনও ক্লোজ হবে। উত্তোলন ডেবিট, ক্লোজ করতে গেলে তাহলে মূলধন ডেবিট, মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। এবং সে ক্লোজ হলো প্রত্যেক হিসাবকালের শেষ তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ। তাহলে ডিসেম্বরের 31 তারিখে দেখা যায় একজন হিসাব রক্ষকের বেশ কয়েকটা কাজ একের পর এক করতে হয়। এর জন্য কোনো ভুল ভাল যেন না হয়, তাই কার্যপত্রের ব্যবহার করতে হয়। হিসাব রক্ষক কার্যপত্রের মাধ্যমে অনেক কয়টা ভুলের মাত্রা প্রায় শতভাগ সে নিবারণ করতে পারে। এই হলো আমাদের সমাপনী দাখিলা। এখন সমাপনী দাখিলা দেওয়ার ফলে যত ক্ষণস্থায়ী হিসাব আছে এই ক্ষণস্থায়ী হিসাবগুলো ক্লোজ হয়ে যায়। তাহলে বেঁচে থাকে, অর্থাৎ ক্ষণস্থায়ী হিসাব সব ক্লোজ হয়ে যায় সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে বেঁচে থাকে চলমান হিসাব। আর এই চলমান হিসাবগুলোকে নিয়ে একেবারে হিসাবকালের শেষ দিনে সর্বশেষ যে রেওয়ামিল তৈরি করা হয় তার নামে সমাপনী রেওয়ামিল। সেটা আমরা এক নজর দেখে ফেলি, যদিও আমাদের আলোচ্য প্রশ্নের করতে বলা হয়নি, তাও আমরা একটু এক নজর দেখে নিই। অর্থাৎ চলমান জেরগুলো, অর্থাৎ উদ্ধৃত পত্রে যে জেরগুলো আছে, এই যে উদ্ধৃত পত্রের যে জেরগুলো আছে সেই জেরগুলোকে নিয়ে আমরা যে রেওয়ামিল তৈরি করব তার নাম সমাপনী মূল রেওয়ামিল। এখন একমাত্র মূলধনটা উদ্ধৃত পত্রে আছে 50,000, কিন্তু আয়ের কারণে মূলধন বৃদ্ধি পেয়েছে এবং উত্তোলনের কারণে মূলধন হ্রাস পেয়েছে। শুধু মূলধন উপাদানটা আমরা যোগ করব, আর বাকি সব ঠিক আছে। তাহলে এবার আমরা সমাপনী রেওয়ামিলটা এক নজর দেখে নিই। অর্থাৎ উদ্ধৃত পত্রের সকল দফা আমরা চোখ বুজে লিখে ফেলবো। এখানে শুরুতেই আমরা ওই সমাপনী রেওয়ামিল বলতে সাধারণ রেওয়ামিল যেভাবে তৈরি করা হয়, অর্থাৎ জনাব শান্ত আমাদের প্রতিষ্ঠানের নাম, তারপরে লিখবো সমাপনী রেওয়ামিল, এটা 31শে ডিসেম্বর 2017 তারিখের জন্য। তাহলে কি কি সম্পদ রয়েছে? নগদ তহবিল সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, সাপ্লাইস সম্পদ, অগ্রিম বীমা এখন অবশিষ্ট আছে 2,000, আসবাবপত্র 50,000, মূলধন 94,000, অনুপার্জিত সেবা এখন অনুপার্জিত আছে 8,000 টাকা। এই 94,000 টাকা মূলধন কিভাবে হলো? অর্থাৎ মূলধনের জের ছিল 50,000, তার সাথে 49,000 টাকা নিট মুনাফা যোগ হয়েছে এবং উত্তোলন 5,000 টাকা বিয়োগ হয়েছে। তাহলে আমাদের মূলধনের জের দাঁড়ালো 94,000। তাহলে এইভাবে আমরা যখন এখন আমাদের ডেবিটের যোগফল এই 10,000 যোগ 35,000, 10,000, 35,000, 5,000, 2,000, 50,000, অর্থাৎ 1,02,000 এবং ক্রেডিটও 94,000, 8,000 যোগ করলে 1,02,000 মিলে গেল। এখন এই জেরগুলো হলো পরবর্তীকালে উদ্বোধনী জের, তার মানে এগুলো চলতি হিসাবকালের সমাপনী, কিন্তু পরবর্তী হিসাবকাল অর্থাৎ 2018 সালের জন্য প্রারম্ভিক, তার মানে প্রারম্ভিক জের হিসাবে বিবেচিত হবে। নতুন করে হিসাবের খাতা খোলা হবে, সেই হিসাবের খাতায় প্রারম্ভিক জের হিসাবে নগদ তহবিলের জের 2018 সালের চলতিকালের সমাপনী এবং আগামী কালের জন্য তা হলো প্রারম্ভিক।
এবং আগামীকাল থেকে আবার যত নতুন খরচটা হিসাব, বেতন ভাতা এবং অন্যান্য যে পরিচালন খরচ বা আয় সংগঠিত হবে তার জন্য নতুন করে খোলা হবে, কিন্তু সেগুলোর জ্যাব থাকবে না, নতুন করে হবে। অর্থাৎ ক্ষণস্থায়ী হিসাবগুলো প্রত্যেকটা সংশ্লিষ্ট হিসাবকালে ক্লোজ করে ফেলতে হয়। আর ক্লোজ করার জন্য যে জাবেদা, তার নামই হলো সমন্বয় জাবেদা। আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, মন্তব্য করবে। আর যতদিন আমাদের সরাসরি ক্লাসে ফেস টু ফেস দেখানো হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আশা করি তোমরা ভালো থাকবে। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।